Today's class Chemical Bonding Part 1. আজকে যে ক্লাসটা আমি করবো সেটা হচ্ছে থার্ড সেমিস্টারের কেমিক্যাল বন্ড। ঠিক আছে, আমি আজকে যে ক্লাসটা করছি কেমিক্যাল বন্ডিংয়ের, এই ক্লাসটা 11 স্ট্যান্ডার্ড ছেলেদের জন্য খুব ইম্পর্টেন্ট। কেন প্রথম দিকের ক্লাসগুলো 11-এ ছেলেও স্টুডেন্টরা তোমরা ফলো আপ করবে একই জিনিস। প্রথম দিকের প্রথম 5-6টা ক্লাস একই রকম টাইপের, মানে আমি যেহেতু পুরো বেসিক জায়গা থেকে শুরু করছি, মানে 11-এর ছেলেদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট ক্লাস, as well as থার্ড সেমিস্টার বর্ধমান ইউনিভার্সিটি, as well as এটা যারা হচ্ছে জয়েন্ট এন্ট্রান্স বা নিটের জন্য প্রিপারেশন নিচ্ছে, তারা তো 12-এ পড়ছে, এখন 11 অনেকটা ভুলে গেছো, তারাও এই ক্লাসটা ফলো আপ করলে অনেকটা উপকার পাবে। ঠিক আছে, তাহলে আমি প্রথমেই শুরু করছি যে আজকে টপিক সেটা হচ্ছে কেমিক্যাল বন্ড। ফার্স্ট অফ অল, যে হোয়াট ইজ কেমিক্যাল বন্ড। আমরা কেমিক্যাল বন্ড 10 স্ট্যান্ডার্ড থেকে এখন পড়েছি বা 9 স্ট্যান্ডার্ড থেকে পড়ছি। কেমিক্যাল বন্ড ব্যাপারটা কিরকম, মানে খুব সিম্পল। কেমিক্যাল বন্ড ডিফাইন্ড অ্যাজ একটা ইন্টারমলিকুলার ফোর্স which bind together two atom in a molecule and as a result the molecule possesses the lowering energy। তার মানে কি, কেমিক্যাল বন্ডিং এর মাধ্যমে দুটো অ্যাটমের মধ্যে কি হয়, দুটো অ্যাটম বাইন্ড করতে পারে এবং বাইন্ড করার পর যে এগ্রিগেশনটা হয়, এগ্রিগেশনের ফলে কি হয়, মলিকুল তৈরি হতে পারে, এগ্রিগেশনের ফলে আয়ন তৈরি হতে পারে এবং তাদের এনার্জিটা কি হয়, কম হয়। তাহলে কেমিক্যাল বন্ড ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ইন্টারমলিকুলার ফোর্স which bind together two atom in a molecule। আমি একদম পুরো বেসিক ফান্ডা থেকে, যদিও বিএসসি স্ট্যান্ডার্ডে পড়ানো উচিত নয়, কিন্তু যেহেতু 11-এর স্টুডেন্ট বা যারা জয়েন্ট এন্ট্রান্স বা নিটের প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য এটা উপকার লাগবে। পুরো বেসিক জায়গা থেকে পুরো শুরু করেছি। তাহলে কেমিক্যাল বন্ডিং যেটা বেসিক জায়গা, সেটা আমাদের দুটো বন্ড সম্বন্ধে আমাদের অনেকেরই আইডিয়া আছে, যে সিগমা বন্ডটা কোনটা আর পাই বন্ডটা বন্ড কিভাবে তৈরি হয় বা সিগমা বন্ড কিভাবে তৈরি হয়। তাহলে প্রথমেই আমি আসি সিগমা বন্ড। বা সিগমা বন্ড কিভাবে তৈরি হয়, দুটো অ্যাটমিক অরবিটাল বা দুটো হাইব্রিড অরবিটালের মধ্যে হেড অন ওভারল্যাপের ফলে, মানে মুখোমুখি ওভারল্যাপের ফলে কি বন্ড তৈরি হয়, সিগমা বন্ড তৈরি হয়। ফর এক্সাম্পল, মনে করো এস একটা পিওর অ্যাটমিক অরবিটাল, কারণ এস এর সাথে স্ফেরিক্যাল জানো তোমরা। তাহলে মনে করো, তাহলে কি হচ্ছে, এস একটা পিওর অ্যাটমিক অরবিটাল, একটা এস পিওর অ্যাটমিক অরবিটাল, দুটো পিওর অ্যাটমিক অরবিটালের মধ্যে কি হয়েছে, এখানে হেড অন ওভারল্যাপ হয়েছে, মানে মুখোমুখি ওভারল্যাপ হয়েছে এবং সিগমা বন্ড তৈরি হয়েছে। সিমিলারলি ইজ আ পিএক্স দুটো অ্যাটমিক অরবিটাল, এদের মধ্যে কি হয়েছে, হেড অন ওভারল্যাপ হয়েছে এবং সিগমা বন্ড ফরমেশন হয়েছে। এবার আমি কিন্তু জাস্ট আমি ছবি আর আমি আঁকিনি, আমি জাস্ট বলে দিয়েছি যে এস এর সঙ্গে পিএক্স এর যদি ওভারল্যাপ হয়, মানে এস এর অ্যাটমিক অরবিটাল এস, পিএক্স এর অ্যাটমিক অরবিটাল, এদের মধ্যে যদি হেড অন ওভারল্যাপ হয়, তাহলে সেক্ষেত্রে কি বন্ড তৈরি হবে, সিগমা বন্ড তৈরি হবে। এস এর সঙ্গে একটা এস এর সঙ্গে sp3 যদি হাইব্রিড অরবিটাল, sp3 is a hybrid orbital, এর সঙ্গে sp3 is a hybrid orbital, এদের যদি এটা জাস্ট হেড অন ওভারল্যাপ হয়, তাহলে সেক্ষেত্রে কি বন্ড তৈরি হবে, দ্যাট ইজ আ সিগমা বন্ড তৈরি হবে। সিমিলারলি dx2 y2 এর সঙ্গে dx2, খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা, তো নিটে আসে যে dx2 এর সঙ্গে y2 এর সঙ্গে dx2 যদি হেড অন ওভারল্যাপ হয়, তাহলে কি বন্ড তৈরি হয়, দিস ইজ এক্ষেত্রে সিগমা বন্ড তৈরি হচ্ছে। এন্ড dz2 এর সঙ্গে ওভারল্যাপ হলে সিগমা বন্ড, মানে d এর তো 5টা অরবিটাল আছে, তার মধ্যে dx2 y2 এন্ড dz2 এদের মধ্যে যদি হেড অন ওভারল্যাপটা হয়, এক্ষেত্রে কি বন্ড হয়, সিগমা বন্ড হয়। একটা অরবিটাল পিকচারের ছবিটা দেখলে বুঝতে পারবে যে x2 y2 এবং dz2 এর ক্ষেত্রে লোভ কোন লাই অ্যালং দ্য এক্সিস। যেহেতু লোভ কোন লাই আছে অ্যালং দ্য এক্সিসে, তাহলে দুটো অরবিটালের মধ্যে কি হবে, একটা হেড অন ওভারল্যাপ হবে এবং হেড অন ওভারল্যাপের ফলে কি বন্ড তৈরি হবে, সিগমা বন্ড তৈরি হবে। Whereas in case of pi bond, দেখো কি হয়েছে, সেখানে সাইড অন ওভারল্যাপের ফলে পাই বন্ডটা তৈরি হয়েছে। ফর এক্সাম্পল, আমি এখানে দেখিয়েছি যে এখানে py একটা অ্যাটমিক অরবিটাল এন্ড দেন একটা py অ্যাটমিক অরবিটাল, এদের মধ্যে কি হচ্ছে, এটা সাইড অন ওভারল্যাপ করছে এবং সাইড অন ওভারল্যাপের ফলে দেখতে পাচ্ছ, সাইড অন ওভারল্যাপের ফলে কি হচ্ছে, একটা পাই বন্ড ফরমেশন হয়েছে। ফর এক্সাম্পল, পাই বন্ড আরো কিছু হতে পারে। ডি এ বলছি 5টা অরবিটালের মধ্যে আমি কি বলছি, দুখানা অরবিটাল dx2 y2 এর সঙ্গে dx2 y2 আর dz2, এরা শুধু সিগমা বন্ড করে। বাকি যে ডি গুলো আছে, আরো যে 3টে ডি অরবিটাল dxy dyz এন্ড dz, এরা কি বন্ড করে, পাই বন্ড করে। তাই দেখেছি যে dxy এর সঙ্গে dxy ওভারল্যাপ হয়, বন্ড যে ফরমেশন হয় পাই বন্ড। dy এর সঙ্গে dyz যদি ওভারল্যাপ হয়, পাই বন্ড তৈরি হবে। এবং d এর সঙ্গে p, যে কোনো d এর সঙ্গে যদি p এর ওভারল্যাপ হয়, সেক্ষেত্রে কিন্তু পাই বন্ড হবে, যে কোনো d এর সঙ্গে। তাহলে এখানে কিন্তু dx2 y2 এর সঙ্গে যদি mp এর ওভারল্যাপটা হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে বন্ডটা কি হবে, পাই বন্ড হবে। এইবার আমি দেখাচ্ছি যে সিগমা বন্ডের ক্ষেত্রে কি হয়, যেহেতু হেড অন ওভারল্যাপ হয়, তার মানে এ এবং বি অ্যাটমের মধ্যে যদি সিগমা বন্ড হয়, ধরে নিচ্ছি
যে এ এবং বি এর মধ্যে সিগমা বন্ড রয়েছে, যেহেতু হেড এন্ড ওভারল্যাপ তাহলে ইলেকট্রনটা কনসেন্ট্রেটেড কি ইলেকট্রনটা কনসেন্ট্রেটেড টুয়ার্ডস দ্য নিউক্লিয়াস, মানে নিউক্লিয়াসের কাছাকাছি বা নিয়ার দ্য নিউক্লিয়াসের কাছাকাছি হচ্ছে ইলেকট্রনটা কনসেন্ট্রেটেড। যেহেতু হেড এন্ড ওভারল্যাপ তাহলে ইলেকট্রন ডেনসিটি কনসেন্ট্রেটেড কোথায়, নিয়ার দ্য নিউক্লিয়াস, যার ফলে কি হয় সিগমা বন্ডটা ইজ মাচ স্ট্রঙ্গার বন্ড দ্যান দ্যাট অফ দ্য পাই বন্ড। তাই সিগমা বন্ড হচ্ছে স্ট্রং বন্ড। whereas ইন কেস অফ পাই বন্ডের ক্ষেত্রে দেখতে পাচ্ছ যে ইলেকট্রন ক্লাউডটা চলে গেছে কোথা থেকে, যে সেন্টার থেকে, মানে সেন্টার মানে যেটা ইন্টারনিউক্লিয়ার এক্সিস, যদি এটাকে ইন্টারনিউক্লিয়ার এক্সিস আমি ভাবি তাহলে ইন্টারনিউক্লিয়ার এক্সিস থেকে ইলেকট্রনটা কোথায় চলে গেছে, অ্যাবাভ দ্য প্লেন অ্যান্ড বিলো দ্য প্লেন, মানে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনটা কোথায় চলে গেছে, নোডাল, অ্যাকচুয়ালি এটাকে যদি নোডাল প্লেন ভাবি, নোডাল প্লেন থেকে ইলেকট্রন ডেনসিটিটা কোথায় চলে গেছে, মানে সিচুয়েটেড হয়ে গেছে কোথায়, অ্যাবাভ দ্য প্লেন অ্যান্ড বিলো দ্য প্লেন, যার ফলে পাই বন্ডটা হচ্ছে খুব উইকার বন্ড অ্যান্ড দ্যাটস ওয়াই পাই বন্ড ইজ মোর রিঅ্যাক্টিভ দ্যান দ্যাট অফ দ্য সিগমা বন্ড। এই কোশ্চেনটা পড়া পাই বন্ড ইজ মোর রিঅ্যাক্টিভ দ্যান দ্যাট অফ দ্য সিগমা বন্ড। ঠিক আছে, এইবার আমরা যেটা আসবো সেটা হচ্ছে এইটা খুব বেসিক জায়গাটা বললাম। এইবার আমরা করব যে ক্লাসিফিকেশন অফ দ্য কেমিক্যাল বন্ড। সে অনেকগুলো বন্ড হতে পারে, আয়নিক বন্ড, কোভালেন্ট বন্ড, কোঅর্ডিনেট বন্ড, হাইড্রোজেন বন্ড, প্রতিটাকে আমি লিখবো এবং একটা একটা করে ডিসকাস করবো। ঠিক আছে, নেক্সট আমরা যেটা শুরু করবো সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ দ্য কেমিক্যাল বন্ড। তাহলে এবার দেখো আমরা বললাম যে ক্লাসিফিকেশন অফ কেমিক্যাল বন্ড, ক্লাসিফিকেশন অফ কেমিক্যাল বন্ডে কত টাইপের বন্ডস আছে। কোভালেন্ট বন্ড ইট ইজ অলরেডি ফ্যামিলিয়ার ফর 10 স্ট্যান্ডার্ড, তোমরা মাধ্যমিক থেকে কোভালেন্ট বন্ড সম্বন্ধে জানো যে কিভাবে কোভালেন্ট বন্ড তৈরি হয়, তার এক্সাম্পল মাধ্যমিকে পড়ছে। তাই হোক ওটা আমরা বেশি ডিসকাস করবো না যে কোভালেন্ট বন্ড কাকে বলে না বলে। ঠিক আছে, নেক্সট কোঅর্ডিনেট বন্ড। কোঅর্ডিনেট বন্ড ইজ টু টাইপস, ওয়ান ইজ ডেটিভ সিগমা বন্ড অ্যান্ড ডেটিভ পাই বন্ড। নেক্সট আমরা পরের দিন আস্তে আস্তে ডিসকাস করবো পরের ক্লাসে, আরো ডিফারেন্ট টাইপসের বন্ড আছে, সেটা কি হাইড্রোজেন বন্ড, the 3C2E bond. 3C2E bond is also called bridge bond or banana bond, metallic bond, mu bond, and pi bond, and del bond, 3C4E bond, and ionic bond, and so on. আর প্রত্যেকটা ক্লাসে আস্তে আস্তে স্টেপ ওয়াইজ ডিসকাস করা হবে। ঠিক আছে, তাহলে প্রথমে যেটা আমি আলোচনা করছি কোভালেন্ট বন্ডটা বলছি, যেটা মাধ্যমিক মানে স্ট্যান্ডার্ড থেকে করে আসছো, ওটা আমি ডিসকাস করছি না। নেক্সট যেটা আমি করছি কোঅর্ডিনেট বন্ড। কোঅর্ডিনেট বন্ড ইজ বেসিক্যালি ডেটিভ সিগমা বন্ড এন্ড ডেটিভ পাই বন্ড। ফার্স্ট অফ অল যে কোঅর্ডিনেট বন্ডটা কিভাবে তৈরি হয় সেটাও তোমরা পড়েছো যে কোঅর্ডিনেট বন্ডটা কিভাবে তৈরি হয়। মনে করো কোঅর্ডিনেট বন্ডের ক্ষেত্রে কিভাবে হয়, একটা অ্যাটমের দুটো ইলেকট্রন আসবে কোথায়, একটা অন্য অ্যাটমে যাবে, মানে একটা অ্যাটম কি করবে, যে একটা অ্যাটমের মধ্যে কি আছে, যে দুটো ইলেকট্রন প্রেজেন্ট আছে, যে দুটো চারটে হতেই পারছে, অন্য একটা অ্যাটম কি হচ্ছে অ্যাকসেপ্ট করবে। তার মানে যে অ্যাটমটা ডোনেট করছে ইলেকট্রনটা আমরা ডোনার বলি, আর অন্যটাকে বলি অ্যাকসেপ্টার। তাহলে কোঅর্ডিনেট বন্ড ইজ ফর্মড বিটুইন টু অ্যাটমস। দুটো অ্যাটমের মধ্যে যখন কোঅর্ডিনেট বন্ডটা তৈরি হবে তখন টু ইলেকট্রন কামস ফ্রম ওয়ান অ্যাটম, দুটো ইলেকট্রন আসবে একটা অ্যাটম থেকে। টু ইলেকট্রন কামস ফ্রম ওয়ান অ্যাটম, দিস আর টু ইলেকট্রন কামস ফ্রম এ অ্যাটম, কোথায় যাচ্ছে টু দ্য বি অ্যাটমে। এবং দেখো যে বন্ডটা তৈরি হচ্ছে, দেখো এ টু বি, এ থেকে বি এর দিকে একটা কি বন্ড তৈরি হচ্ছে, একটা কোঅর্ডিনেট বন্ড তৈরি হচ্ছে। এই মানে তার মানে কি, মানে তার মানে খুব সিম্পল ভাবে বুঝতে গেলে যে কোঅর্ডিনেট বন্ড তৈরি করতে গেলে একজনের থাকতে হবে ডোনার অরবিটাল, একজনের থাকতে হবে অ্যাকসেপ্টার অরবিটাল। ডোনার মানে কি, তার ইলেকট্রন ডেনসিটি একটু বেশি আছে। অ্যাকসেপ্টার মানে কি, ইলেকট্রন ঘাটতি আছে। ইলেকট্রন ঘাটতি মানে কি, সেই ইলেকট্রনকে নেবে, আর ডোনার মানে কি হবে, সেই ইলেকট্রনকে ডোনেট করবে। আর এখানে এ অ্যাটম অ্যাক্টস as ইলেকট্রন ডোনার এন্ড বি অ্যাটম অ্যাক্টস as ইলেকট্রন অ্যাকসেপ্টার। এইবার আমি দেখাচ্ছি যে ডেটিভ সিগমা ডেটিভ মানে কোঅর্ডিনেট বন্ড ইজ অলসো কল্ড ডেটিভ বন্ড। খুব ইম্পর্টেন্ট, কোঅর্ডিনেট বন্ড ইজ অলসো কল্ড ডেটিভ বন্ড। দেখো এখানে ডেটিভ সিগমা বন্ডের তৈরি হচ্ছে বাই দ্য কম্বিনেশন অফ NH3 and BF3 মলিকুল। NH3 এবং BF3 মলিকুল এরা রিঅ্যাক্ট করে, একটা অ্যাডাক্ট ফর্মেশন করে, এবং এই অ্যাডাক্ট ফর্মেশন যখন হচ্ছে তখন NH3 এবং BF3 এর মধ্যে যে বন্ডটা তৈরি হচ্ছে যেটা ডেটিভ সিগমা বন্ড। কি হবে, ফর এক্সাম্পল ইজ অ্যামোনিয়া মলিকুল। তাহলে অ্যামোনিয়া মলিকুলের মধ্যে উই নো দ্যাট the nitrogen have lone pair electrons. আমরা জানি যে নাইট্রোজেনের মধ্যে lone pair electrons present, and BF3 molecule is basically electron deficient molecule. Why electron deficient molecule? The three fluorine atoms around the boron atom, and so the number of electron is 6. So the molecule is sected molecule. তার মানে কি octet থেকে সেই ইলেকট্রন ডেফিসিয়েন্ট আছে, কার আছে, BF3 মলিকুলের ক্ষেত্রে। তার মানে এর একটা বোরন অ্যাটমটা কি ভ্যাকেন্ট, বোরন অ্যাটমের কি, বোরন অ্যাটমটা ইলেকট্রনকে নিতে পারে, কারণ বোরন অ্যাটমের কি আছে, ফাঁকা 2p অরবিটাল, ভ্যাকেন্ট 2p অরবিটাল বোরন অ্যাটমের মধ্যে আছে। তাহলে এখন কি করছে না, অ্যামোনিয়া
তার ইলেকট্রনটাকে এই ইলেকট্রনটা কোথায় থাকে, অ্যামোনিয়া, আমরা জানি এটা দেখাবো পরবর্তী মানে পরে একটু পরেই শুরু করব যে অ্যামোনিয়া নাইট্রোজেনটা হচ্ছে sp3 হাইব্রিডাইজড। অ্যামোনিয়া নাইট্রোজেনটা কি sp3 হাইব্রিডাইজড। তার মানে এই যে লোন পেয়ার ইলেকট্রনটা কোথায় রিসাইড হয়ে আছে, অ্যামোনিয়ার যে নাইট্রোজেনের লোন পেয়ারটা রিসাইড হয়ে আছে কোথায়, sp3 হাইব্রিড অরবিটালে। তাহলে sp3 হাইব্রিড অরবিটাল সবসময় কি অরবিটালকে বলে, সিগমা অরবিটাল। sp3 হাইব্রিড অরবিটাল ইজ নোন অ্যাজ সিগমা অরবিটাল। এবং যার ফলে তাহলে এই sp3 হাইব্রিড অরবিটালের মধ্যে যে লোন পেয়ারটা আছে সেই লোন পেয়ারটা কোথায় যাচ্ছে, বোরন অ্যাটমে চলে যাচ্ছে, বিকজ বোরন অ্যাটমের মধ্যে ফাঁকা 2p অরবিটাল আছে, ভ্যাকেন্ট অরবিটাল। এবং এটা কি ইলেকট্রন ডেফিসিয়েন্ট মলিকুল, এবং যার ফলে যেহেতু এটা সিগমা অরবিটাল ওভারল্যাপ করছে, sp3 এর মধ্যে যে লোন পেয়ারটা আছে এটা সিগমা অরবিটালের লোন পেয়ার, যদি সিগমা অরবিটালটা পার্টিসিপেট করছে টু ফর্ম দ্য বন্ড ইন বিটুইন অ্যামোনিয়া এন্ড BF3, সো এখানে যে বন্ডটা তৈরি হয়েছে এটা কি বন্ড, ডেটিভ সিগমা বন্ড। ওকে, এটা হচ্ছে ডেটিভ সিগমা বন্ড। নেক্সট এটা আছে যে ডেটিভ পাই বন্ড। ডেটিভ পাই বন্ড ইজ অলসো কল্ড রেট্রোডেটিভ বন্ড, এটা খুব ইম্পর্টেন্ট। তো ডেটিভ পাই বন্ডটাকে আমরা সময় কি বলে থাকি, রেট্রোডেটিভ বন্ড। ডেটিভ পাই বন্ড ইজ অলসো কল্ড রেট্রোডেটিভ বন্ড। কিরকম ভাবে, ইন কেস অফ BF3 মলিকুল, ঠিক আছে, আমি অলরেডি বলেছি যে বোরন হ্যাভ ভ্যাকেন্ট 2p অ্যাটমিক অরবিটাল। তাহলে বোরনের মধ্যে কি আছে, ভ্যাকেন্ট 2p, আর এইদিকে ফ্লুরিনটা মধ্যে কি আছে, ফিল আপ 2p অরবিটাল। কেন ফ্লুরিনের ইলেকট্রন কনফিগারেশন করলে আমরা কি পাই, 1s2 2s2p5, 2p5 মানে অলমোস্ট 2p ফিল আপ। এখন কি হচ্ছে, এই বোরনের ফাঁকা টুপির সঙ্গে এই ফ্লুরিনের কি ফিল আপ 2p, এই দুটোকে আবার 2p আমি ধরে নিচ্ছি 2pz, তাহলে ফ্লুরিনের 2pz এর সঙ্গে বোরনের ফাঁকা 2p ওভারল্যাপ করছে। এবং কিরকম ওভারল্যাপ করছে, এটা দেখো বোরনের পুরো ফাঁকা পড়ে আছে, ফাঁকা ভ্যাকেন্ট অরবিটাল, এটা পুরো ফিল আপ অরবিটাল। তাহলে ইলেকট্রনটা টোটালি কামস আসছে বোরনের দিকে, কোথেকে, ফ্লুরিন থেকে ইলেকট্রনটা টোটালি কামস হচ্ছে বোরনের দিকে, যেহেতু বোরনটা পুরোপুরি ফাঁকা। আর ফ্লুরিনটা ফিল আপ ইলেকট্রন, মানে ফ্লুরিনটা ইলেকট্রন ডেন্সিটি পুরো ফিল আপ, তার মানে ফ্লুরিনের ইলেকট্রনটা কোথায় আসছে, পুরো বোরনের ফাঁকা 2pতে চলে আসছে। এবং এটার একটা ব্যাপার দেখো, এখানে অলরেডি কিন্তু সিগমা বন্ড প্রেজেন্ট BF3 মলিকুলের মধ্যে, BF বন্ডের মধ্যে এই BF বন্ডটা কি বন্ড, সিগমা বন্ড। তাহলে সিগমা বন্ডের পাশাপাশি দুটো p অ্যাটমিক অরবিটালের মধ্যে একটা ওভারল্যাপ ঘটছে, এবং ওভারল্যাপের ফলে কি বন্ড হচ্ছে, একটা p/p বন্ড, কারণ এটাও p এটাও p, এবং এই p/p বন্ডটা হচ্ছে ইলেকট্রনটা কিন্তু টোটালটাই কামস কোথা থেকে আসছে, ফ্রম ফ্লুরিন অ্যাটম, কোথায় আছে, টুয়ার্ডস দা বোরনের ফাঁকা 2p অরবিটালে। এবং যার ফলে কি হচ্ছে, এই BF বন্ডটা যেটা হচ্ছে ফ্লুরিন টু বিটা, মানে সিগমা বন্ডের পাশাপাশি যে বন্ডটা হচ্ছে কি যে পাই বন্ড। এবং সিমিলারলি যেমন এই ফ্লুরিনটাও করতে পারে, আবার যখন এই ফ্লুরিনটা করতে পারে তখন এই ফ্লুরিনটা করবে না, যখন একটা করে করবে, আবার এই ফ্লুরিনটা করবে তখন কিন্তু এই ফ্লুরিন এবং এই ফ্লুরিনটা করবে না। এবং যার ফলে BF3 মলিকুলের মধ্যে একটা আমরা রেজোনেন্স দেখতে পাই, এবং রেজোনেন্সের ফলে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা BF বন্ধন, মানে প্রত্যেকটা BF বন্ড হ্যাভ গেটস পার্সিয়াল ডবল বন্ড ক্যারেক্টার। তাহলে প্রত্যেকটা BF বন্ধন মানে বন্ড কি পাচ্ছে, একটা ডবল বন্ড ক্যারেক্টার পাচ্ছে, এবং ডবল বন্ড ক্যারেক্টার পাওয়ার ফলে each BF bond length is shorter than the expected single bond length, যার ফলে প্রত্যেকটা BF bond length মানে বন্ধন দৈর্ঘ্যের মানটা এক্সপেক্টেড সিঙ্গেল বন্ড লেন্থ, মানে এক্সপেক্ট যে সিঙ্গেল বন্ড লেন্থ ধরা হওয়া উচিত ছিল BF বন্ড লেন্থ, তার থেকে কি হচ্ছে, BF বন্ড লেন্থের ভ্যালুটা কমে যাচ্ছে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে BF3 ক্ষেত্রে BF বন্ড লেন্থটা কেন শর্টার হয়েছে দ্যান দ্য এক্সপেক্টেড সিঙ্গেল বন্ড লেন্থ, এক্সপ্লেন। এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষায় আসে। এবার যেটা আমরা আসবো আস্তে আস্তে হাইব্রিডাইজেশন। এবার আমরা কিন্তু হাইব্রিডেশনটা আস্তে আস্তে এবার দেখবো যে কিভাবে হাইব্রিডেশন গুলো হয়, কম্বিনেশন হয় অ্যাটমিক অরবিটালের মধ্যে কম্বিনেশনটা। আজকে কম্বিনেশনটা শুধু দেখবো, আজকে অন্য কিছু দেখবো না, আজকে শুধু কম্বিনেশনটা দেখবো। দেখার পর এরপরের দিন নেক্সট যেটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে হাইব্রিডাইজেশন। হাইব্রিডেশন মানে কি, যেখানে মিক্সিং অফ অ্যাটমিক অরবিটাল, মানে combination and recombination of atomic orbital to form new hybrid orbital which have the same shape and same energy, মানে নতুন যে হাইব্রিড অরবিটাল তৈরি হবে, তবে এনার্জিটা সেম হবে, শেপটাও সেম হবে, এবং যে কম্বিনেশনটা হবে কাদের মধ্যে কম্বিনেশন হবে, অ্যাটমিক অরবিটালের মধ্যে কম্বিনেশন করবে। কম্বিনেশন হওয়ার ফলে কি হবে, নিউ হাইব্রিড অরবিটাল তৈরি করবে, এবং তৈরি হওয়ার পর তাদের প্রত্যেকটা শেপ এবং এনার্জিটা হচ্ছে সেম হবে, এবং এনার্জি ডিজেনারেট, প্রত্যেকটা হাইব্রিড এনার্জিটা সমান হবে। সেই যে ঘটনাটাকে আমরা বলি হাইব্রিডাইজেশন। পরের দিন আমরা ডিটেলসে একটা করে আলোচনা করবো। আজকে শুধু কাদের কম্বিনেশনের ফলে কি তৈরি হয় তার শেপটা কেমন সেটা আজকে বলে দেবো। তাহলে প্রথমে দেখো, যদি sp হাইব্রিডেশন হয় সেক্ষেত্রে কি হয়, NH এর সঙ্গে NPX এর কম্বিনেশন ঘটে, এবং করলে কি হয় sp হাইব্রিড অরবিটাল তৈরি হয়, এবং সেক্ষেত্রে কটা sp হাইব্রিড তৈরি হবে, দুটো। কেন,
একটা এস একটা পি, মানে যতগুলো অ্যাটমিক অরবিটাল পার্টিসিপেট করে ঠিক ততগুলোই কি হয় হাইব্রিড অরবিটাল তৈরি হয়। যদি একটা এস পার্টিসিপেট করে একটা পি করে, মোট দুটো পার্টিসিপেট করছে, তাহলে দুখানা এস পি তৈরি হবে। মাথায় ঢুকেছে? এখানে দেখো একটা দুটো তিনটে অ্যাটমিক অরবিটাল পার্টিসিপেট করছে, আর এখানে কটা হবে 3sp2, মানে 3টে sp2 তৈরি হবে। ঠিক আছে, এই এনটা কেন প্রিন্সিপাল কটা বানানো হবে, আমি অ্যাকচুয়ালি কি হবে এখানে 2nsp, এখানে কি হবে 3nsp2। মাথায় নিশ্চয়ই ঢুকেছে? তাহলে sp2 সেট কাম ডায়াগোনাল করা, এবং sp3 ns npx npy npz কম্বিনেশনের ফলে কি হচ্ছে sp3 বা সেট কাম টেট্রাহেড্রাল। খুব ইম্পর্টেন্ট, d3s হাইব্রিডেশন তৈরি করতে গেলে কাদের মধ্যে কম্বিনেশন হতে হয়, n-1 dxy dyz dz এর সঙ্গে ns এর কম্বিনেশন করতে হবে, করলে d3s তৈরি হবে এবং s হলো টেট্রাহেড্রাল। ঠিক আছে, এবার কম্পিটিটিভ কোশ্চেন পড়ে যে dsp2 হাইব্রিডেশন তৈরি করতে গেলে কোন ডি অরবিটাল পার্টিসিপেট করে, চারটে অপশন থাকে, তাহলে উত্তর কি হবে n-1 dx2 y2। d3s হাইব্রিডেশন করতে গেলে কোন তিনটে ডি পার্টিসিপেট করে, উত্তর কি হচ্ছে dxy yj zx। এর কম্পিটিটিভ পরীক্ষার খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে dsp2 এটা বললাম, তাহলে sp3 করতে গেলে ns npx npy npz এর সঙ্গে ndz স্কয়ার কম্বিনেশন করে, অনেক সময় n-1 dz স্কয়ার কম্বিনেশন করে, তখন হবে কি sp3d হয়েছে। এবার যদি n-1টা হয় তখন যাবে dsp3, আর যখন ndz স্কয়ার পার্টিসিপেট করবে তখন হবে sp3d, এবং স্টেপ কি হবে ডায়াগোনাল পিরামিডাল জিওমেট্রি। এবার যখন দেখো ns npx ny npy npz n-1 dx পার্টিসিপেট করে, তখন হচ্ছে দেখো sp3d হচ্ছে, বাট স্টেপটা হয়ে যাচ্ছে স্কয়ার পিরামিডাল। তার মানে যখন dz স্কয়ারটা পার্টিসিপেট করবে তখন হবে ডায়াগোনাল বাইপিরামিডাল sp3d, যখন n-1 dx স্কয়ার পার্টিসিপেট করবে তখন হবে sp3d স্কয়ার পিরামিডাল। ওকে, এবার কি আছে, যখন ns npx npy npz ndz স্কয়ার ndx স্কয়ার y স্কয়ার পার্টিসিপেট করবে তখন হবে sp3d2 এবং স্টেপটা হবে অক্টাহেড্রাল। এবং পরেরটা দেখো, যখন n-1 dx স্কয়ার y স্কয়ার n-1 dz স্কয়ার ns npx npy এবং npz পার্টিসিপেট করবে তখন হবে d2 sp3 এবং তার স্টেপটা হবে অক্টাহেড্রাল সেট। বাস আজকে এইটুকুন থাকুক, এর পরের দিন প্রত্যেকটা হাইড্রেশন ইন ডিটেইলস আলোচনা করা হবে। এবং ক্লাসটা প্রত্যেকটা ক্লাস ভালো করতে হবে। রাখো, কেমিক্যাল বন্ডিং খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা পারপাস। আমি বারবার বলছি এটা ক্লাস 11-এর ছেলেরা দেখবে, 12-এর ছেলেরা যারা নিট বা জয়েন্ট এন্ট্রান্সের প্রিপারেশন নিচ্ছে তারাও এই ক্লাসটা ফলো আপ করবে, এবং আমার থার্ড সেমিস্টার চলছে বিএসসি, তারা তো অবভিয়াসলি দেখবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড লিসেনিং অফ মাই ভিডিও, দিস ভিডিও কেমিক্যাল বন্ডিং, দিস ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আর আরেকটা কথা বলে রাখি, যদি কারোর প্রশ্ন জাগে এই কেমিক্যাল বন্ডিং পড়ানোর মধ্যে, সেই প্রশ্নটা কিন্তু কমেন্ট বক্সে কিন্তু লিখবে, ঠিক আছে? এবং আমি উত্তরটা কিন্তু ওখানে জানিয়ে দেবো যে কি হবে বা না হবে। জেনারেলি জাস্ট আজকে প্রথম দিনের ক্লাস, জাস্ট আজকে আমি একদমই অল্প পড়েছি, এর পরের দিন থেকে যখন হাইড্রেশন ডিটেলসটা পড়াবো একটু ক্লাসের টাইমটাও বাড়বে। ওকে, থ্যাংক ইউ।